আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘ 25 বছরের সাংবাদিকতার জীবনে কখনো ভাবিনি চোরেদের নিয়ে কখনো একটা অনুষ্ঠান করতে হবে, কিন্তু আজ সেটাই করতে হচ্ছে। আপনারা অবশ্য প্রশ্ন করতেই পারেন যে তৃণমূলের তো সবাই চোর, তাদের নিয়ে আবার কেন প্রোগ্রাম করার দরকার? আপনাদের এই প্রশ্নগুলো প্রাসঙ্গিক হলেও আমি একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। তা হলো, কেন এবং কি কারণে তৃণমূল কংগ্রেসের জামানায় এই দুর্নীতির মহোৎসব? রাজনৈতিক পরিবর্তন এ বাংলায় তো আগেও হয়েছে, কিন্তু তারপরে তো কখনোই ওই প্রাক্তনদের দেখে রাস্তাঘাটে চোর চোর স্লোগান ওঠেনি। কি এমন হলো যে এখন প্রাক্তন শাসক দলের নেতা মন্ত্রী এমনকি আমলাদের দেখলেও আমজনতা চোর চোর স্লোগান দিচ্ছে? বাংলার রাজনীতির সংস্কৃতির এতটা অবক্ষয় কেন? তৃণমূলের 15 বছরের জামানার কারণে বাংলার ছবিটা যেখানে পৌঁছেছে, তাতে গোটা দেশের কাছে এই পশ্চিমবঙ্গটাই কি এখন ওই চোরেদের শান্তিনিকেতন হয়ে উঠেছে? এই নৈতিক অবক্ষয় কেন? তৃণমূলের দুর্নীতির মহামারীর আসল উৎসটা কোথায়? রাজ্যে পালাবদল হয়েছে, ফলে এখন প্রশ্ন হলো, এই হারানো ঐতিহ্য আদৌ কি ফিরবে? নতুন সরকারের পক্ষে কতটা কঠিন এই পরিস্থিতি মোকাবেলা করা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি এপিসোডে স্বাগত জানাই। একেবারে শুরুতেই আমি কিন্তু আপনাদের কাছে আজকে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ এই চোরেদের নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য। এখানে আরও একটা কথা বলে নেওয়া ভীষণভাবে প্রয়োজন, আর তা হলো, এই চোরেদের দলের বাইরেও সামান্য কিছু মানুষ আছেন যারা গত এই 15 বছরে চৌর্য বৃত্তিতে নাম লেখাননি। তাদের নিয়েও কিছু বলার রয়েছে, তবে তাই অনুষ্ঠানের শেষ পর্বে আসছি। দেখুন, তৃণমূলের গত 15 বছরের জামানায় চুরি বা দুর্নীতির পরিসংখ্যান নিয়ে সত্যিই আমার নতুন করে কিছু আর বলার নেই। আপনারা সবাই সবটা খুব ভালো করে জানেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি, বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়, বীরভূমের মাটিতে কেষ্টর গরু পাচার, প্রাক্তন খাদ্যমন্ত্রীর চাল চুরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কয়লা পাচার, নিয়োগ দুর্নীতির অভিযোগ, এই সবই আপনাদের জানা। কিন্তু আপনারা কি জানেন, এই সবই আসলে ওই সমুদ্রে থাকা আইসবার্গ, মানে হিমশৈলের মতো, যার 10% আমরা জানতে পেরেছি আর বাকি 90% এখনো জলের নিচে ঢুকে রয়েছে। মানে আমরা এখনো তা জানতেই পারিনি। সরকার পরিবর্তনের পর প্রায় প্রতিদিনই এখন সেই দুর্নীতির এক একটি টুকরো আমাদের সামনে ভেসে উঠছে। সরকার পরিবর্তন না হলে কি জানতে পারতেন হাওড়ায় তৃণমূলের ডন শামীম আহমেদ ওরফে বোরের একটি পাতাল ঘর রয়েছে, কিংবা বিষ্ণুপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাগান বাড়ি এবং প্রাসাদ তুল্য সম্পত্তি রয়েছে? বীরভূমের সদাইপুরে তৃণমূল নেতা রহিম শেখের একটি আস্ত স্টেডিয়াম রয়েছে। আবার শুধু তৃণমূল নেতা মন্ত্রী নয়, মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহার প্রাসাদোপম 7 মহলা বাড়ি একেবারে চোখ ঘুরিয়ে দিয়েছে গোটা পুলিশ মহলের। অনেকেই নাকি শান্তনুর বাড়ি দেখে আক্ষেপ করছেন, বলছেন, আমরা আর কি করলাম, কিছুই করতে পারলাম না। এখানেই শেষ নয়, বাদুরিয়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যানের বাগান বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 80 লক্ষ টাকা আর কয়েক হাজার বান্ডিল সরকারি ত্রিপল। পালিয়েও রক্ষা পায়নি সে। পুলিশ গ্রেপ্তার করেছে দীপঙ্কর ভট্টাচার্য। আর শুধু এই তৃণমূলের চেয়ারম্যান কেন, আপনারা আপনাদের এলাকায় একটু দেখুন না, স্থানীয় চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান কিংবা একজন সাধারণ কাউন্সিলরের অবস্থা গত কয়েক বছরে কেমনভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে লাফিয়ে লাফিয়ে তাদের প্রতিপত্তি বেড়েছে। এই তথ্য আপনারা আমার থেকে অনেক ভালো দিতে পারবেন। এই তালিকায় আবার যুক্ত হয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। 2025 সালের 29 অক্টোবর সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের অভিযুক্ত ছিল এই প্রশান্ত বর্মন। সর্বোচ্চ আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পরেও পালিয়ে বেড়াচ্ছিল প্রশান্ত। যদিও আবার অনেকেই দাবি করছিলেন যে এই প্রশান্তকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা গেছে, এমনকি বেশ কয়েকবার নিউ টাউনেও তাকে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। কিন্তু তারপরেও ওই তৃণমূল জামানার পুলিশ তাকে ধরতে পারেনি বা ধরেনি। কিন্তু বদলের বাংলায়
মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই বদলে যাওয়া পুলিশের হাতে ধরা পড়ে গেল প্রশান্ত বর্মন। আসলে মনে হয় মদের ঘোরে ওই প্রশান্ত ভুলে গিয়েছিল যে রাজ্যের সরকারটা পরিবর্তন হয়ে গেছে। যে পুলিশ হয়তো তাকে দেখেও না দেখার ভান করেছিল, সেই পুলিশটাও বদলে গেছে। তাই মনে হয় ধরা পড়ার পরেও ধমকি চমকি দিতে দেখা যায় তাকে। আসলে সবই ওই গত 15 বছরের তৃণমূলের জমানার সাইড এফেক্ট। আর এই সাইড এফেক্টটা কিন্তু ভীষণ রকম ভয়ঙ্কর এবং ছোঁয়াচে, যা একেবারে প্রথম রাতেই বধ করতে হবে। যা বদলের সরকার এবং প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ ইতিমধ্যেই আমাদের কাছে খবর আসছে কিছু তৃণমূলী দুষ্কৃতী ইতিমধ্যে জামা বদল করে নিজেদের বিজেপি নেতা বা সমর্থক বলে দাবি করা শুরু করেছে। তারা আবার বিভিন্ন জায়গায় প্রমোটার এবং ব্যবসায়ীদের কাছে গিয়ে তোলা আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। যদিও বেশ কিছু জায়গায় স্থানীয় বিজেপি বিধায়করা এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, তবে দ্রুত বিষয়টিকে রোধ করা না গেলে এটা কিন্তু মাথা ব্যথা কারণ হয়ে উঠতে পারে। ভাইরাসের মতন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এক্ষেত্রে সর্বত্র ওই স্থানীয় বিজেপি নেতৃত্বকে কিন্তু সজাগ এবং সতর্ক থাকতে হবে। আর এই পরিস্থিতিটা মোকাবেলা করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। দেখুন, দলের তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে প্রথম দিন থেকেই বলে আসছেন কোনো অশান্তিতে জড়াবে না বিজেপির কর্মী সমর্থকেরা। ফলাফল ঘোষণার পর বেশ কিছু জায়গায় পার্টি অফিস দখলের প্রেক্ষিতে শ্রমিকবাবু সাফ জানিয়ে দিয়েছিলেন যারা এই কাজ করছে তারা কেউ বিজেপির কর্মী নয়, এরা সবাই 4 ঘন্টার বিজেপি। বিজেপি নেতাদের বিধায়কদের দায়িত্ব হচ্ছে তাদের খুঁজে বের করা, শুধু বিচ্ছিন্ন করা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। স্বাভাবিকভাবেই শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ দলের তৃণমূল স্তর পর্যন্ত মেনে চলবে, এটা কিন্তু ধরে নেওয়া যায়। কারণ বিজেপি বা ভারতীয় জনতা পার্টিকে গঠনতন্ত্রের দিক থেকে একটি রেজিমেন্টেড দল হিসেবেই দেখা হয়। এক্ষেত্রে দলে একটি নির্দিষ্ট আদর্শ এবং নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেয় তা চূড়ান্ত বলেই গণ্য হয়। এখানে একক ব্যক্তির চেয়ে দলের নীতি এবং সংগঠনকেই বেশি শক্তিশালী বলে মনে করা হয়। অর্থাৎ দলের নির্দেশ অমান্য করা যাবে না। আর বদলের বাংলায় বিজেপির কাছে এটাও বাড়তি দায়িত্ব যে তাদের প্রমাণ করতে হবে গত 15 বছরে তৃণমূলের জামানাত থেকে তারা আলাদা। কিন্তু বাংলাকে দুর্নীতির এই আবহ থেকে বের করে আনাটা বিজেপির কাছে কেন একটা কঠিন কাজ বলে মনে করা হচ্ছে? কি কারণে তৃণমূল কংগ্রেসের জামানার দুর্নীতিটাই একটা মহোৎসব হয়ে উঠেছিল? কিভাবে চৌর্যবৃত্তিটাই তৃণমূলের আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেল? কেন আজ প্রাক্তন শাসক দলের নেতা মন্ত্রীদের দেখলেই বাংলার মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে? রাজনৈতিক পরিবর্তন এই বাংলায় আগেও হয়েছে, কিন্তু তারপরে তো কখনোই কোনো প্রাক্তনদের দেখে রাস্তাঘাটে চোর চোর স্লোগান দিতে দেখা যায়নি। কি এমন হলো যে এখন প্রাক্তন শাসক দলের নেতা মন্ত্রী এমনকি আমলাদের দেখলে আম জনতা চোর চোর স্লোগান দিচ্ছে? এই পরিস্থিতি থেকে সত্যিই কি এই বাংলাকে তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে এই বিজেপি? দেখুন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ জুড়ে ইট, বালি, মাটি, পাথর, কয়লা, চাল, চাকরি চুরি করেছে তা নয়, চুরি হয়ে গেছে বাংলার সংস্কৃতিটাই। ধুলোয় মিশে গেছে বাংলার রাজনৈতিক ঐতিহ্য, বাংলার কৃষ্টি, সব কিছু। আমরা আগে বাইরে গেলে আমাদের পূর্বজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, পরবর্তীতে মাদার টেরেসা, সত্যজিৎ রায় সহ এমন ব্যক্তিত্বদের নিরিখে আমাদের বিচার করা হয়। বাংলার নতুন প্রজন্মের বুদ্ধিমত্তার প্রশংসা ছিল বিশ্বজনিত। কিন্তু এখন আপনি বাংলার বাইরে গেলেও নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবেন, কুণ্ঠাবোধ করতে পারেন। কারণ এখন আপনি যদি নিজেকে বাঙালি বলে পরিচয় দেন, অন্যদিকে থাকা মানুষটির চোখের সামনে ভেসে উঠবে হাজার হাজার চাকরিহারাদের মুখের ছবি, আরজি করের মতো নির্মম এবং কলঙ্কময় অধ্যায়ের ছবি। আপনি সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা যেখানে শিক্ষামন্ত্রী চাকরি চুরি করে আর খাদ্যমন্ত্রী চাল। এমন প্রশ্নের মুখোমুখি কিন্তু আমাদের হতে পারে। যদি বলেন যে এই তৃণমূল জামানায় গত 15 বছরে এটাই কি প্রাপ্তি, সেক্ষেত্রে আমি বলবো না, প্রাপ্তির ঘরা এতে পূর্ণ হচ্ছে না।
তার কারণ গত 15 বছরে তৃণমূল কংগ্রেস যা যা করেছে তাতে সরাসরি আঘাত করা হয়েছে বাঙালির রাজনৈতিক এবং সামাজিক ভিতে। অপরাধের রাজনৈতিকীকরণ এবং ইনডেমনিটি বা দায় মুক্তির সংস্কৃতির প্রসার ঘটানো হয়েছে। দলীয় আনুগত্যকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে যে দলের হয়ে কাজ করলে বা নির্বাচনে ভূমিকা রাখলে অপরাধ করলেও পার পাওয়া যায়। এই ধরনের একটি ছাড়পত্র বা ইমিউনিটি কালচার তৈরি হয়েছিল। শাহজাহান থেকে জাহাঙ্গীর সেই কালচারের ফসল। শিক্ষাঙ্গনে হিংসা, মূল্যবোধের অভাব তৈরি হয়েছে গত এই 15 বছরে। শিক্ষকদের অপমান করা, উপাচার্যদের ঘেরাও করা বা শারীরিক লাঞ্ছনার মতন ঘটনাগুলো সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়কেই ফুটিয়ে তুলেছে। গত 15 বছরে সংস্কৃতির গ্ল্যামারাইজেশন করা হয়েছে, যার ফলে রুচির পরিবর্তন ঘটে গেছে। বাংলার ঐতিহ্যবাহী মননশীল সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং রুচিবোধের জায়গাটি দখল করে নিয়েছিল চটুল বিনোদন, ক্লাব সংস্কৃতি এবং মেলা খেলার আধিক্য। মেধা বা সামাজিক অবদানের চেয়ে রাজনৈতিক আনুগত্যশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তারকাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে সমাজ গঠনকারী যে সুস্থ সংস্কৃতি তা প্রান্তিক হয়ে পড়েছে। অর্থ এবং বাহুবলকেই সামাজিক মানদণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একটা সময় সমাজে সৎ, শিক্ষিত এবং রুচিশীল মানুষদের সম্মান করা হতো, কিন্তু গত 1.5 দশকে দেখুন, টাকা এবং পেশি শক্তি ক্ষমতার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় স্তরে তোলাবাজ, সিন্ডিকেটের চালক বা ওই বালি কয়লার মাফিয়ারা যখন বিপুল অর্থের মালিক হয়ে সমাজের চালিকা শক্তি হয়ে উঠেছে, তখন মানুষ কিন্তু তাদেরকেই ওই রাজনৈতিক মঞ্চে প্রাধান্য দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের কাছে সততার চেয়ে অর্থ উপার্জনের অনৈতিক পথগুলোই আকর্ষণীয় হয়ে উঠেছে। পঞ্চায়েত স্তর থেকে তৃণমূল স্তরে জবাবদিহি তার কোনো বালাই ছিল না। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে গ্রাম এবং ব্লক স্তরের নেতাদের হাতে বিপুল পরিমাণ টাকা পৌঁছেছে, কিন্তু সেই টাকা খরচের ক্ষেত্রে কোনো সামাজিক জবাবদিহিতা বা অডিট ছিল না। দুর্নীতিগ্রস্ত নেতাদের সামাজিক বয়কট করার পরিবর্তে তাদের ক্ষমতার দাপটে সাধারণ মানুষ, আম জনতা মুখ বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে। এই প্রতিবাদের অভাব আর ভয়ের পরিবেশ নৈতিক অবক্ষয়কে আরো ত্বরান্বিত করেছে। দেখুন, রাজনীতি আসলে জনসেবা, এই আদর্শ থেকে রাজনীতি অনেক আগেই সরে গেলেও দলগতভাবে কিছু বৈশিষ্ট্য, আদর্শ, পন্থা রাজনীতিকে কিন্তু একটা বাঁধনে বেঁধে রেখেছে। তার সেই আদর্শ বা পন্থা আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেস দলটির কোনো আদর্শ বা কোনো পন্থাই ছিল না। কোনো রাজনৈতিক দল যখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা আর টাকা বানানোর উপায় হয়ে দাঁড়ায়, তখন সমাজের নৈতিক পরিকাঠামো ভেঙে পড়ে, আর সেটাই হয়েছে। গত 15 বছর ধরে চলে আসা এই অনৈতিকতা ধীরে ধীরে কিছু মানুষের কাছে নৈতিকতায় পরিণত হয়েছে। গত 15 বছর ধরে চলে আসা বেনিয়মটাই কিছু মানুষের কাছে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। চুরিটা কিছু মানুষের কাছে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তোলাবাজিটাই তাদের কাছে ইনকামের অন্যতম উপায় হয়ে দাঁড়িয়েছে। কোনো রকম কাজ না করে শুধুমাত্র রাজনৈতিক ছাতা মাথায় দিয়ে সিন্ডিকেট বা তোলাবাজির মাধ্যমে অর্থ উপার্জনটাকেই অনেকে নিজেদের চাকরি বলে ভেবে নিয়েছে। অর্থাৎ গত 15 বছরে বাংলার যুব সমাজের অভ্যাসটাই বদলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকার। আর সে কারণেই সেই ব্যক্তিরা এখন জামাটা বদলে আগের অভ্যাসটাই কিন্তু ধরে রাখতে চাইছে, যা আমি একটু আগেই আপনাদেরকে বলেছি। তারা জানে না যে মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে ইনকাম করতে হয়। সৎ পথে উপার্জন বলে একটা কথা আছে, এটা তাদের কাছে ব্রাত্য। তাদের কাছে অসৎ উপায়টাই সততার প্রতীক হয়ে উঠেছে। গোটা সংস্কৃতিটাই কেমন বদলে গেছে। না হলে ভাতা অনুদানের জন্য এত মারামারি হয়? খেয়াল করে দেখুন তো, তৃণমূল জামানার আগে তো সরকার ছিল, কই সে সময় তো কোনো ভাতা ছিল না। তখন কি চলতো না? তখন কি পুজো হতো না? কিন্তু এখন ভাতার রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। তার কারণ ওই পাইয়ে দেওয়ার সহজ রাজনীতি করে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করে গেছে তৃণমূল কংগ্রেস।
আর মানুষ একবার পেয়ে গেলে কি তার ছাড়তে চায় বলুন? দেখুন, আমি বলছি না যে মানুষকে আর্থিকভাবে সাহায্য করাটা খারাপ উদ্যোগ। প্রান্তিক মানুষের জন্য সত্যিই তা খুব অত্যন্ত ভালো এবং সহায়ক, কিন্তু তা কি হচ্ছে? সবার জন্য ভাতা কেন হবে এ প্রশ্ন আমরাও কিন্তু কেউ তুলছি না। ১,৫০০ থেকে ৩,০০০ হয়েছে, এরপর তাকে আরো বাড়বে। কেন কোনো কিছু না করেই একজন ব্যক্তি এই টাকা পাবে, আর যদি পায় তবে তা সবার জন্য কেন হবে? এই প্রশ্নগুলো আপনাদের কাছে কড়া মনে হতে পারে, কিন্তু একবার একটু ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেস এই ভাতা সংস্কৃতিটাও খুব সন্তর্পণে আমাদের অভ্যাসে পরিণত করে দিয়ে চলে গেল না তো? প্রশ্ন হচ্ছে, ১৫ বছরের এই অবক্ষয়ের দায় কার? সোজা কথায় এই দায় কিন্তু সরাসরি দলনেত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বে। দলের জয়ের কৃতিত্ব যদি তার হয়, তবে খারাপটার দায়ও অন্যের হতে পারে। সব আসনে যদি তিনিই প্রার্থী হন, তবে সমস্ত পরাজিত আসনে হেরেছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় হারটা মেনে নিতে পারেননি, সেটা অন্য বিষয়। এই মুহূর্তে সেদিকে নজর না দিয়ে মনে হয় বাংলাকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনাটাই কিন্তু অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাকে দুর্নীতির এই আবহ থেকে বের করে আনাটা বিজেপির কাছে কেন কঠিন কাজ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন, কিন্তু বাংলাকে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্বের নয়। তাদের যেমন কিছুটা সময় দিতে হবে, পাশাপাশি আমাদেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে। সরকারের কঠিন সিদ্ধান্তের সমালোচনা না করে বরং সিদ্ধান্তটি যদি বাংলার হিতের জন্য হয়, তবে তা আমাদের মেনে নিতে হবে। কোন কোন ক্ষেত্রে সরকারের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, বা সরকার নিতে পারে কোন কোন ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত, তা অন্য এপিসোডে বলব। আজ এ পর্যন্ত, নমস্কার।